আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে ফজিল রহমানী। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা? সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। বিশাল বড় এক ছুটি ছিল, হ্যাঁ। আমি কয়েকজনকে মিউট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে কয়েকজনকে মিউট করে দিচ্ছি। সাব্বির, রুবেল হুসাইন, রূপক আসসালামু কান্তি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম খবর স্যার। আপনাদের? যা ক্রিয়া সম্পাদন করে হ্যাঁ, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক 6 প্রকার। 1 কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণকারক, 4 সম্পাদন কারক, 5 অপাদান কারক, 6 অধিকরণ কারক। আচ্ছা। এখন আসুন, কারকের সংজ্ঞাটা দেখুন। কারকের সংজ্ঞাটা আসলে কি? বাক্যস্থিত যে ক্রিয়াপদ, কারক শব্দের অর্থ কি? ক্রিয়াযোগ নক কারক। ক্রিয়াযোগ নক কারক। কারক শব্দের অর্থ কি? যে কাজ করে। একটা বাক্যের মধ্যে যে কাজ করে তার নামই কারক। ক্রিয়া, যে কাজ করে তার নাম ক্রিয়া। কাজ করা মানে ক্রিয়া। ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ককে কি বলে? কারক বলে। বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, এই সম্পর্কটার নাম হচ্ছে কারক। এখন আসুন, এগুলো পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসবে কারক কয় প্রকার? 6 প্রকার। এটাও আমাদের চাকরি পরীক্ষায় আসে না। কারক বোঝার আগে আপনাকে বিভক্তি মুখস্থ রাখতে হবে। এটা বাধ্যতামূলক ভাবে মুখস্থ রাখতে হবে। দ্বিতীয় বিভক্তি কে রে, এরে। তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থী কে জন্য নিমিত্ত। পঞ্চমী হতে থেকে চেয়ে। ষষ্ঠী র এর। সপ্তমী এ অন্তস্নতে করতে। প্রথমা বা শূন্য বিভক্তি, যেখানে কোনো বিভক্তি নাই তাকে বলে প্রথমা অথবা শূন্য বিভক্তি। যেখানে কোনো বিভক্তি নেই সেটাকে বলে প্রথমা বিভক্তি অথবা শূন্য বিভক্তি। যেখানে কোনো বিভক্তি নেই সেটাকে বলে প্রথমা বিভক্তি অথবা শূন্য বিভক্তি। এটা মুখস্থ করবেন, একটা স্ক্রিনশট নেন, যেন বিভক্তি নিয়ে আপনার কখনো কোনো দ্বিধাই পড়তে না হয়। বিভক্তি এটা মুখস্থ আপনাকে রাখতেই হবে। বিভক্তিটা আপনাকে মুখস্থ রাখতেই হবে। প্রথমা বিভক্তি বলতে কি বুঝি? যেখানে কোনো বিভক্তি নাই তার নামই প্রথমা বিভক্তি। আর দ্বিতীয় হচ্ছে কে রে এরে। তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থী কে জন্য নিমিত্ত। পঞ্চমী হতে থেকে চেয়ে। ষষ্ঠী র এর। সপ্তমী এ অন্তস্নাত করতে। লতিফা বলুন দেখে দেখে। প্রথমা শূন্য অ, দ্বিতীয়া কে রে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে জন্য নিমিত্ত, পঞ্চমী হতে থেকে চেয়ে, ষষ্ঠী র এর, সপ্তমী তে এ অন্তস্থ তে, তার তে মানে এটার এ। কোন, হ্যাঁ, তাহলে জি স্যার। এই বিভক্তির কিন্তু কখনো কোনো পরিবর্তন হবে না। বিভক্তি যেরকম না আছে স্যার। এভাবেই থাকবে। মনে রাখবেন, বিভক্তি কখনো পরিবর্তন হয় না। এখন আমরা কারক ধরতে হবে। কারক এমন একটা বিষয় একেবারে সূক্ষ্ম। আমার কাজ হচ্ছে পরীক্ষায় কোন প্রশ্ন আসবে আমি জানি না, কিন্তু পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার কাজ। আপনাকে পরীক্ষার হলে বসে উত্তরটা দিয়ে আসতেই হবে। এর বাইরে কোনো কাজ নেই। প্রশ্ন কমন পড়ুক আর না পড়ুক, সেটাই হচ্ছে আপনার কাজ। আজকে একটু বুঝতে হবে। তাহলে আমরা প্রথমেই যাচ্ছি কারক। কারকের মধ্যে কারক 6 প্রকার: কর্তৃকর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। তাহলে প্রথমে আমরা যাব কর্তৃকারক। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। এটা বইয়ের ভাষা। আর আসল ভাষা কি? আমাদের নিজস্ব ভাষা কি? একটা বাক্যে যে কাজ করে তার নাম কর্তা। যে করে তার নাম কর্তা। কর্তাই কর্তৃকারক। রুবেল, সকাল থেকে কি কি কাজ করেছেন বলেন। সকাল থেকে ঘুম থেকে উঠছি, জানি। উঠে নাস্তা করছি। লতিফা, সকাল থেকে কি কি কাজ করেছেন? অনেক কিছু। ঘুম থেকে উঠে আগে অজু করে, আবার উঠে হাসমিন, আবার সকাল থেকে কি কি কাজ করেছেন? আবার নাস্তা বানিয়ে। আচ্ছা, এরপর রূপক, কি কি কাজ করছেন সকাল থেকে? হাসমি, হ্যাঁ স্যার। কি কাজ করেছেন সকাল থেকে? উঠছি, ফ্রেশ করাইছি। আমরা যখন কাজ করি, যে কোনো একটা কাজ করি, তখন আমি কর্তা। কাজ করলেই কর্তা। যে কাজ করে তার নামই কর্তা। আমি কাজ করছি, আমি কর্তা। আপনি কাজ করেছেন মানে আপনি কর্তা। হ্যাঁ, যে কাজ করে তার নামই হচ্ছে কর্তা। যে কাজ করে তার নাম কি? কর্তা। কর্তাই হচ্ছে কর্তৃকারক। বন্দনা, কি কাজ করছেন সকাল থেকে? স্যার রান্না বাড়ি করছি। আর কিছু না? পড়ালেখা করেন নাই? হ্যাঁ, পড়ালেখা করেন নাই? পড়ালেখা করে এটা এখন করতেছি স্যার। আচ্ছা, এই যে রান্না করেছেন এটা কাজ। এখন কাজটা কে করবে? মানুষ নাকি
আপনার রান্নাঘরে একটা হাঁড়ি পাতিল আছে, সে নিজে নিজে রান্না করে ফেলছে, এরকম নাকি আপনার করতে হয়েছে? আমাদের করতে একটা হচ্ছে। কাজ করবে মানুষ, মানুষ মানে বিশেষ্য বা যে কোনো একটা নাম বোঝাবে, এই নাম দিয়ে কাজ করবেন। বিশেষ্যের পরিবর্তে যে শব্দ আসে তার নাম সর্বনাম। এই জন্য সংজ্ঞায় লেখা আছে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে। তার বাংলা হচ্ছে যে কাজ করে তার নামই কর্তা, যে কাজ করে তার নামই কর্তা। এই কর্তৃকারকের কর্তা চার ভাবে হয়, যে কাজ করে সেই কর্তা। সহজ বাংলা চার ভাবে হয়। কি কি? আগে দুইটা পড়ুন। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। একটা বাক্যে যে কাজ করে তার নাম কর্তা। একটা বাক্যে যে কাজ করে তার নাম কি? কর্তা। কর্তা চার ভাগ হয়: মুখ্য, প্রযোজক, প্রযোজ্য, প্রযোজ্য। মুখ্য, প্রযোজক, প্রযোজ্য, ব্যতিহার। সংজ্ঞা পড়ুন। একটা বাক্যে যদি একজনে কাজ করে তার নাম হচ্ছে মুখ্য কর্তা। প্রযোজক, প্রযোজ্য এবং ব্যতিহার কর্তা। প্রযোজক দুইজন কাজ করবে। এই দুষ্টামি করেন কেন? হ্যাঁ, কি করলো? এটা করবেন না। এখন আসুন, একজনে কাজ করলে তার নাম মুখ্য কর্তা। রহিম বই পড়ে, রহিম একজন, একটা পক্ষ, তাই এটার নাম হচ্ছে মুখ্য কর্তা। রহিম বই পড়ে মানে একজনে পড়তেছে, একটা পক্ষ কাজ করে, তাই এটার নাম মুখ্য কর্তা। এরপরে দেখুন, প্রযোজক মানে পরিচালক। মূল কর্তা যখন অন্যকে দিয়ে কোনো একটা কাজ করায় তার নাম হচ্ছে প্রযোজক। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক পড়েন না, ছাত্ররা পড়ে, তাই শিক্ষক হচ্ছেন প্রযোজক কর্তা আর ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা। প্রযোজক মানে পরিচালক, আর প্রযোজ্য পরেরটা দেখুন, প্রযোজ্য মানে পরিচালিত। সংজ্ঞা পড়ুন। যখন কোনো বাক্যে দুজনে কাজ করে, যখন কোনো বাক্যে দুজনে কাজ করে। আচ্ছা, একজনের কমেন্টে লিখছেন স্যার শোনা যায় না, বাকিরা বলেন তো শুনতে পান? জি স্যার। জান্নাতুল ফেরদৌসি আপনি দ্রুত লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন। জান্নাতুল ফেরদৌসি আপনি দ্রুত লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে শুনতে পাবেন। যেহেতু বাকিরা সবাই শুনতে পাচ্ছে, তার মানে আমার এখানে সমস্যা না, সমস্যাটা আপনার ওখানে, সমস্যাটা আপনার ওখানে। প্রযোজ্য মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয়, মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয়, অর্থাৎ মূল কর্তার কাজটা যে করে তার নাম হচ্ছে প্রযোজ্য কর্তা, তার নাম হচ্ছে প্রযোজ্য কর্তা। শিক্ষক ছাত্রকে বই পড়ায়, এখানে একটা বাক্য আছে মা ছেলেকে ভাত খাওয়াই। খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। মা ছেলেকে ভাত খাওয়াই, আসলে কাজটা দুজনেই করে, মাও করে ছেলেও করে। দুজনে কি সেম কাজ করে না ভিন্ন কাজ? না, মা কি খায় না খাওয়াই? খাওয়াচ্ছি, খাওয়ায়, খাওয়াই। আর ছেলে কি করে? খাচ্ছি। খায়। খায়। আচ্ছা, বাচ্চাদেরকে খাওয়াইছেন কারা কারা? বাচ্চাদেরকে খাওয়ানো সহজ কাজ না কঠিন কাজ? কঠিন হয়েছি। কাজ। হ্যাঁ, কঠিন কাজ কঠিন। স্যার। আচ্ছা এখন আসুন, একেবারে সহজ না। বাচ্চারা আপনি খাওয়াইতে গেলে বাচ্চার সারা শরীরকে খাওয়ানো হয়ে যাবে, খাবে না খাবে না খাবে না, কোনো মতেই খাবে না। হ্যাঁ, তখন বুঝবেন ঠেলা, তখন বোঝা যায় আসলে মায়েদেরকে আল্লাহ কি ধৈর্য দিচ্ছে। খাবে না মানে খাবেই না, তারে জোর করে বেশিক্ষণ আপনি কি জোর করবেন? মুখে খাবার নিয়ে 1 ঘন্টা ঘুরবে, 1 ঘন্টা ঘুরে হা করাবেন, দেখবেন যেই সেই তার খাবার 1 ঘন্টা আগের খাবার সে ঘুরতেছে নিয়ে। আচ্ছা এখন আসুন, তারে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়, এইভাবে সেভাবে সেভাবে খাওয়াতে হয়। এরপরে জি না স্যার। পারলে ওই যে মাতৃভাষা বাংলার একটা কবিতা পড়ছিলেন, দুধ মাখা ভাত কাকে খাই স্রেফ থেড। এই বেটা তুই খাইলে খা, না খাইলে দেখ কাক এখন এসে খাইয়া যাবে। তখন বাচ্চাটা ভয়ে তাড়াতাড়ি খাই। তাহলে মূল বিষয়টা এখানে কি দাঁড়ালো? মূল বিষয়টা এখানে দাঁড়ালো, একজন বাক্যে একটা বাক্যের মধ্যে যে কাজ করে তার নাম হচ্ছে কর্তা। যদি একটা পক্ষ কাজ করে তার নাম মুখ্য কর্তা। দুইটা পক্ষ কাজ করলে আপনি খেয়াল করবেন কে বলে দেয় আর কে কাজ করে। যিনি বলে দেন, যিনি বলে দেন, যিনি পরিচালনা করেন তার নাম হচ্ছে প্রযোজক বা পরিচালক। আর যে পরিচালিত হয়, যে কি করে পরিচালিত হয়, যে মূল কাজ করে তার নাম প্রযোজ্য। দুইটা কর্তা, মা ছেলে দুইটাই কর্তা, দুজনেই কাজ করে, দুজনের সময় যায়, কিন্তু দুইজন দুইজনের কাজ করে। এই যে আমি পড়াচ্ছি মাতবরি করে, হ্যাঁ, আমার আর পড়তে হবে না, একটু পরে আপনার পড়তে হবে, কারণ আমি তো মাস্টার। আপনি প্রযোজক। হ্যাঁ, আমি না পড়লেও কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, পড়লে ভালো, না পড়লে আরো ভালো। কিন্তু আপনাদের বিষয়টা এরকম না, আপনাদের পড়লেই ভালো, না পড়লে ভালো, এরকম না। তার মানে কাজ দুইজনেই করতেছে, সময় আমারও যাচ্ছে, এই যে 2 ঘন্টা যাবে, আপনারও 2 ঘন্টা যাবে। এখন যদি বলি রাখাল গরুকে ঘাস খাওয়াই, রাখাল খায় না, খাওয়াই, আর গরু খাই। তাহলে খাওয়াই। একজন বলে দেয় আরেকজনের কাজ করে, এরকম বাক্য যদি হয় তাহলে একটার নাম হচ্ছে প্রযোজক, একটার নাম প্রযোজক। সর্বশেষ হচ্ছে ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা মানে কি? দুইজন কর্তা একসাথে একটা কাজ করবে, তার নাম ব্যতিহার।
বাঘে মহিষে এক ঘাটে জল খাই। কাজ একটা জল খাওয়া, কজনে খাই? দুইজনে। আচ্ছা এখানেও তো দুইজন। দুইজন, মা ছেলেও তো দুইজন। মা ছেলেকে যেমন আদর করে খাওয়াই, বাঘ কি মহিষকে ঠিক তেমন আদর করে খাওয়াবে? না। মহিষকে পাইলে আগে তো মহিষকে খাবে। আরে বেটা দাঁড়া, তোরে খায় নেই। হ্যাঁ, এখন আসুন, তাহলে এখানেও দুইজন, কিন্তু দুইজনে মিলে একটা কাজ করতেছে। রাজাই রাজাই লড়াই, পুলুক আগ্রাই প্রাণান্ত। কাজ একটা লড়াই করা, করে দুইজনে। কে? রাজা আর রাজা। কাজ একটা লড়াই করা, করে দুইজনে। তাহলে এটার নাম হচ্ছে রাজাই রাজাই লড়াই। একটা কাজ যেহেতু দুইজনে করে, তার নাম হচ্ছে বেতিহার কর্তা। এই চারটা কর্তা আমাকে বুঝাবেন। প্রথমে বুঝাবেন হচ্ছে সাব্বির। জি স্যার। স্যার, কর্তৃকারক চার চার প্রকার। এক হলো মুখ্য কর্তা, দুই কর্তৃকারক চার প্রকার না, কর্তা চার প্রকার। ও ও হ্যাঁ, কর্তা চার প্রকার। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। মুখ্য কর্তা হলো যে নিজে কাজ করবে তাকে বলা হয় মুখ্য কর্তা। নিজে আর কাজ করবে না একজনে কাজ করবে? স্যার একজন, হ্যাঁ, স্যার বইয়ের এখানে ভাষা বাদ একজন, দেন, নিজের ভাষায় বুঝান। নিজের ভাষায় জি বুঝাইলে স্যার, প্রশ্ন যত আনকমন স্যার হোক এখানে ধরতে পারবেন। স্যার এখানে একজন কাজ করবে, এটা হলো মুখ্য কর্তা। আর প্রযোজক কর্তা হলো সে আরেকজনকে দিয়ে কাজ করাবে, সে কাজটা নিজে না করে আরেকজনকে দিয়ে করাবে, এটা হলো প্রযোজক কর্তা। জি। আর প্রযোজ্য কর্তা হলো আহ মানে মূল যে কর্তা সে কাজ করবে না, কিন্তু মানে ওই কাজটা অন্যজন করবে। যেমন স্যার, মা ছেলেকে ভাত খাওয়াচ্ছে, এখানে মা ভাত না খেয়ে ছেলেকে খাওয়াচ্ছেন স্যার। স্যার, এটা হলো প্রযোজ্য কর্তা। আর ব্যতিহার কর্তা হলো দুইজনে একত্রে কাজ করা, যেমন রাজা রাজা যুদ্ধ করা, আবার বাঘে মহিষে একই ঘাটে জল খাওয়া। আচ্ছা ঠিক আছে, এরপরে যাবেন হচ্ছে সাইদুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ঘটনা কি? আমি যেই বেঁচে ঢুকি, যেই দিনই আসি, খালি আপনারে পাই ডেইলি। ঘটনা কি আপনার, কোন তো দেখি। স্যার আমি দুইটাই আছি তো আচ্ছা, এখন দুইটা বেঁচে ক্লাস করে আপনার লাভ বা লসটা কি, আপনি আগে এটা বলেন। একসাথে যে দুইটা বেঁচে ক্লাস করেন, আমি কিন্তু একই পড়া পড়াই। এই যে নিবন্ধনে বেঁচে আছেন, এখানে যে কারক পড়াই, আর আপনি বিসিএস এর বেঁচে আছেন, ওইখানে কিন্তু কারক সেম পড়াই। ডিফারেন্সটা কি সাইদুর রহমান? আমি কিন্তু কখনোই ব্যাকরণ ক্লাসে কোনো ডিফারেন্স করি না। আমি জানি প্রাইমারির জন্য ব্যাকরণ যতটা গুরুত্বপূর্ণ, যতটুকু অংশ দরকার, বিসিএস এর সেম ততটুকু অংশ দরকার। প্রায় একই, কিন্তু বিসিএস সিলেবাসে তো অনেক কিছু আছে। আমি তো এই প্রাইমারিতে পরীক্ষা দেবো, সেজন্য কি ওইটি করতেছি এই আর কি। আচ্ছা আচ্ছা, এখানে ডিফারেন্স নাই। সাইদুর রহমান, এই চারটা করতে বোঝান। তো এরপর দেখতেছি প্রথম কারা কারা একটু কর্তা হলো মনোযোগী চার কম, প্রকার। এদেরকে ধরবো। কর্তা চার প্রকার। এক নাম্বার হলো মুখ্য কর্তা, তারপর হলো প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, একজন কর্তা থাকবে এবং তিনি মূল কাজটি করবে। আহ, সে সাইদুর রহমান, আপনাকে নেটওয়ার্ক সমস্যা। জান্নাতুল ফেরদৌসি, আপনি এই চারটা বোঝান। মুখ্য, প্রযোজক, আসসালামু প্রযোজ্য, আলাইকুম। বেতিহার। স্যার, কর্তৃকারক হলো চার প্রকার। একটা হলো গিয়ে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং ব্যতিহার কর্তা। হ্যাঁ, মুখ্য কর্তা হলো গিয়ে যে নিজে 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 ক্রিয়াটা সম্পন্ন করে, সেই মূলত মুখ্য কর্তা। যেমন ছেলেরা ফুটবল খেলছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি হলো গিয়ে মুখ্য কর্তা। আবার ছেলেরা ফুটবল খেলছে, এখানে ছেলেরা হলো মুখ্য কর্তা। এবং প্রযোজক কর্তা, মুখ্য কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করে, তখন সেটাকেই বলা হয় প্রযোজক কর্তা। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে শিক্ষক পড়াচ্ছেন ছাত্রদেরকে। তো প্রযোজ্য কর্তা, মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয়, তাকেই মূলত বলা হয় প্রযোজ্য কর্তা। আপনি এটা যেমন বাইরে একটা উদাহরণ দেন তো, মা ছেলের বাইরে। মা ছেলেকে, এর বাইরে আপনার মতো করে একটা উদাহরণ দেন। স্যার, রাখাল গরুকে ঘাস খাওয়ায়। কে প্রযোজক, কে প্রযোজ্য? স্যার, প্রযোজক হলো রাখাল এবং প্রযোজ্য হলো গরুকে ঘাস গরু। খাওয়ায় যে গরু। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো বুঝছেন। এরপরে যান। ব্যতিহার কর্তা, কোনো বাক্যে যখন দুজন কর্তা একই কাজ করে, ওটাই মূলত হলো গিয়ে ব্যতিহার কর্তা। যেমন রাজা রাজায় লড়াই করে, রাজায় রাজায়, এখানে দুজনেই একসাথে কাজ করছে, সুতরাং এটা হলো ব্যতিহার কর্তা। বাঘে ওকে মহিষে একই ঘাটে জল খায়, এখানে বাঘে মহিষে হলো গিয়া ব্যতিহার কর্তা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে এই কর্তৃকারকের কর্তা চার ভাবে হয়: মুখ্য, প্রযোজক, প্রযোজ্য, ব্যতিহার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা স্যার। একটু প্র্যাকটিস করব যে এই অংশগুলো থেকে বিগত বছরে আসছে এমন প্রশ্ন। যদি এর মাঝখানে কারো কোনো প্রশ্ন থাকে আমি বুঝতে পারি নাই বা এই বাক্যটা আমার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে সাথে সাথে নিচে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে। এখন আমরা যাব বিগত বছরে আসছে এমন কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। একটা বাক্যের কর্তা কেমনে আমরা ধরবো। এখানে কারক তো কর্তা, কিন্তু বিভক্তি কি আছে এখানে? এখানে বিভক্তিটা কি আছে বলেন তো? অন্তঃস্ন অ, এটা বিভক্তি, তার মানে হচ্ছে কর্তায় সপ্তমী। এখানে এ বিভক্তি, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। মা ছেলেকে ভাত খাওয়ায়, কে আছে এখানে? এটা দ্বিতীয় বিভক্তি। মায়ের মধ্যে কোনো তৃতীয়। বিভক্তি নাই, এটা হচ্ছে কর্তায় শূন্য বিভক্তি। অর্থাৎ যে বাক্যের শূন্য। মধ্যে কোনো অতিরিক্ত তৃতীয়। বিভক্তি নাই তার নাম শূন্য বিভক্তি। বিভক্তি আপনি জি এমনিই স্যার। পারবেন যদি কারক ধরতে পারেন। বিভক্তি নিয়ে কোনো সমস্যা কখনো হয় না, কারো হয় না। সমস্যাটা হবে আপনার শুধুমাত্র কারক নিয়ে। কারক নিয়ে। হ্যাঁ, এখন আসুন। কে এবং চতুর্থীতে তো কে থাকে, তো এটা আলাদা করবো কিভাবে? জি, বুঝি নাই, আরেকবার বলবেন। দ্বিতীয়তে তো কে আছে, আর চতুর্থীতেও কে আছে, এই দুইকে আলাদা করবো কিভাবে? কোনকে? দ্বিতীয়ার কে আর চতুর্থীর কে? আচ্ছা, কে কথা বলছেন? নাম বলুন। লত- ও, লতিফা। এটা একটু ধৈর্য ধরুন। কে শুধুমাত্র সম্প্রদান কারকে আসলে সেটা হচ্ছে চতুর্থী বিভক্তি। এর সম্প্রদান কারক না, কারকে না এসে অন্য পাঁচটা কারকের যে কোনো কারকে আসলে সেটা দ্বিতীয় বিভক্তি। বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। আচ্ছা, এখন ধরেন একটা বাড়িতে চারটা মেয়ে আছে, চারটা মেয়ের মধ্যে একটা মেয়ে মেরিড, তার একটা বেবি আছে। তার মানে যে একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটা কি চারজন মেয়ের হবে নাকি যে কোনো একজন মেয়ের হবে? এখন একজনকে বের করলে বাকি তিনজন কার খুঁজে বের করা দরকার নাই। তার মানে হচ্ছে সম্প্রদান কারকে কে এটা চতুর্থ বিভক্তি, আর বাকি সবগুলো কারকের কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। এখন আসুন, কে বা কারা দিয়ে যদি আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাই তার নাম কর্তৃকারক। এটা কৌশল, মনে রাখবেন, কৌশল কিন্তু 100% ক্ষেত্রে কাজে আসে না, অধিকাংশ ক্ষেত্রে কাজে আসে। আপনাকে মূল সংজ্ঞা চিনাইছি, সংজ্ঞা বুঝিয়েছি, এখন আমরা আসলাম কৌশলে। রাফি বই পড়ে, কে বই পড়ে? মুখ্য। কথা বলুন, কে 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 পড়ে? রাফি। রাফি পড়ে, বলুন কে বই পড়ে? রাফি। রাফি বই পড়ে, রাফি বই পড়ে, কে বই পড়ে? রাফি, কর্তৃকারক। জল পড়ে পাতা নড়ে, কে পড়ে? জল, কে নড়ে? পাতা। জল পড়ে পাতা নড়ে, জল পড়ে পাতা নড়ে, পাতা। কে পড়ে? জল, কে নড়ে? জল। পাতা। কে পাতা। পড়ে? জল, কে নড়ে? পাতা নড়ে। জল পড়ে পাতা নড়ে, জল পড়ে পাতা নড়ে। কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পান তার নাম কর্তৃকারক। আপনি আবার খুঁজবেন ওই যে চারটা কর্তা ছিল তার মধ্যে কোনো একটা মধ্যে হয় কিনা, আসলে সে কাজটা করে কিনা, কাজটা করলে কর্তৃকারক, এছাড়া কর্তৃকারক না। পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, কে এলে? পরীক্ষা। এক যে ছিল রাজা, কে ছিল? রাজা। চাঁদ বুঝে তা জানে, কে জানে? চাঁদ। আচ্ছা, একটা গান আছে না, তোমারে লেগেছে এত যে ভালো, লেগেছে এত, চাঁদ বুঝি তা জানে। চাঁদ বুঝে তা জানে। এই গানটা কারা কারা পারেন? স্যার এক লাইন পাই। বলুন কারা কারা জানেন? দুই এক লাইন পাই স্যার, প্রথম প্রথম। হ্যাঁ, তুই এই জানিস? গান যদি না জানেন আপনার লাইফ জীবন বৃথা। হ্যাঁ, এই গান যদি আপনি না জানেন তাহলে আপনার জীবন পুরোটাই বৃথা। আপনি বিয়ে শাদী করার পর পড়বেন মহা বিপদে। হ্যাঁ, এই গানটা জানলে মাঝে মাঝে বিপদ থেকে উদ্ধার হইতে পারবেন, যখন দেখবেন ট্র্যাজেডির তুমুল পর্যায়ে আছেন, কোনো মতেই আপনি আর কোনো মতেই আপনার বিপরীত পক্ষকে কাবু করতে পারতেছেন না, তখন এই গানটা শোনাই দিবেন, দেখবেন সব এক নিমিষেই ঝড়ের গতিতে সব সোজা হয়ে গেছে। আচ্ছা, এখন আসুন, কে জানে চাঁদ। এখন আসুন, পাগলে কি না বলে, কে বলে? ছাগলে কি না খায়, কে না খায়? ছাগলে। চোরে না শুনে ধর্মের কাহিনী, কে না শুনে? চোরে। আচ্ছা বলেন তো, চোর কি কখনোই কোনো কালে ধর্মের কাহিনী শোনে নাই? শুনছে। চোরে কি কখনোই ধর্মের কাহিনী শোনে না? নেচার খারাপ, এই জন্য বলা হয়। জি না, চোর কিন্তু মানে না। ধর্মের কাহিনী শুনে কিন্তু মানে না। গুড। মানে না। চোর শুনে, চোর সব শুনে। হ্যাঁ, চোর চুরি করার আগে বিশেষ করে নিজাম ডাকাতের পালা আছে একটা বাংলা সাহিত্যে, যদি সম্ভব হয় আমি পড়াবো আপনাদেরকে। লোক সাহিত্য, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, নাথ গীতিকা,
এই পূর্ববঙ্গ গীতিকার একটা পালা হচ্ছে নিজাম ডাকাইতের পালা, মানিক ডাকাইতের পালা। এই মানিক ডাকাইত থেকে বাংলায় একটা প্রবাদ আসছে, মাইনকা চিপা। মানুষ বলেন আমি তো একেবারে মাইনকা চিপাই পড়েছি। এই মাইনকা চিপা আসলে আসছে কোথা থেকে? ওই মানিক ডাকাইতের পালা। মানিক ডাকাত এমন দুর্দর্শ ডাকাত ছিল, এই বেটার সামনে ধরা পড়ছেন আপনি, টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে রাইখা দিবে, আপনার ছেড়ে দিবে। টাকা পয়সা নাই, এইবার কি করবে জানেন? আপনার হাতের আঙ্গুল একটা কাইটা রেখে দিবে। টাকা নাই, হাতের আঙ্গুল একটা দাও। পরের বার এসে দেখলো হাতের আঙ্গুল 4টা, আরেকটা রাখো, আরেকটা রাখো, হাত শেষ, পা শেষ। পা শেষ হলে এটা গাছের সাথে বাইধা রাখো, দিনকে দিন গাছের সাথে বাইধা রাখবে। এই জন্য মানুষ এরকম হচ্ছে বুঝলাম এই না। রাস্তা দিয়ে যাওয়ার সময়, মানিক ডাকাত যে বনের মধ্যে বসতো, এই বনের মধ্যে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কোনো মূল্যে হোক কিছু না কিছু সাথে করে নিয়ে যেত। ওই যে বর্তমান বাংলাদেশে চান্দা ভাই আছে এক শ্রেণী, হ্যাঁ, যে চান্দা দেওয়াই লাগবে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে এরা বুঝবেন, বাকিরা বুঝবেন না। এই যে আপনারা যারা পিওর বেকার মানুষ অথবা পিওর স্টুডেন্ট মানুষ, হ্যাঁ, আপনারা এটা বুঝবেন না। চান্দা না দিলে ওদের কাছে আপনার ব্যবসার কোনো মূল্য নাই, যে কোনো সময় আপনার ব্যবসার 12টা বাজবে। এখন আসুন, এই মানিক ডাকাত হচ্ছে সেই ডাকাত। এই জন্য বাংলায় একটা প্রবাদ আসছে এই অংশ থেকে, মাইনকা চেপা, মানে বিপদের মধ্যে পড়েছি, এমন বিপদেই পড়েছি যে বিপদ থেকে আর উদ্ধার হওয়া নিজের দ্বারা নিজে সম্ভব না। তাহলে আসুন, চোরে না শোনে ধর্মের কাহিনী, চোর ধর্মের কাহিনী শুনে কিন্তু মানে না। আমরা এই নিজাম ডাকাতের পালাই দেখতে পাই, এই যে ভয়াবহ ডাকাত, সে প্রত্যেকদিন সকালে দোয়া করে, আল্লাহ আমি যেন ধরাটা না খাই, আমি যেন ভালোভাবে সহি সালামতে চুরি করতে পারি। এখন আসুন, কিন্তু সে এটা মানে আল্লাহ না আল্লাহ করে। যে চুরি করা পাপ, মহাপাপ, এটা সে কোনো মতেই সে মানবে না। আচ্ছা, এখন আসুন তাহলে রাফি বই পড়ে থেকে শুরু করে এই পর্যন্ত এর বাইরে দুনিয়াতে যত কারক আছে, একটা বাক্যে যে কাজ করবে তার নাম হচ্ছে কর্তা, যে কাজ করে তার নামই কর্তা। কর্তা 4 ভাবে হয়, মুখ্য, প্রযোজক, প্রযোজ্য, ব্যতিকার। প্রযোজ্য ব্যতিহার। বেশ, কর্মকারকের সংজ্ঞা বলুন বই থেকে একজনে। আসলে এই কর্মকারকের সংজ্ঞাটা কি? যাকে আশ্রয় করে বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্মকারক বলে। আবার বলুন। কর্মকারক দুই প্রকার, মুখ্য কর্ম আর গৌণ কর্ম। মুখ্য গৌণ পরীক্ষা আসে না, আবার কর্মকারকের সংজ্ঞাটা পড়ুন, স্ক্রিনে কি আছে দেখে দেখে বলুন। যাকে আশ্রয় করে বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্মকারক বলে। মানে এটা কি? যাকে আশ্রয় করে বা অবলম্বন করে কাজ সম্পাদন করা হয়, আবার বলুন। যাকে আশ্রয় করে কাজটা সম্পাদন করা হয় সেটা হলো কর্মকারক, মানে কাজটা শেষ করা হয়। যার উপর নির্ভর করে কাজটা করা হয়। গুড। যার উপর নির্ভর জি স্যার। করে, যাকে আশ্রয় করে, যাকে অবলম্বন করে একটা কাজ সম্পাদিত হয়। একজন কমেন্টে লিখছেন, স্যার আপনি রোজা রাখেন না। এই আপনারা কারা? হ্যাঁ, এই একটা নাম বললে তো এখন মান সম্মান থাকবে না কেন? আজকে আপনার রোজার প্রশ্ন কই কেন আসলো? ক্লাসে মনোযোগ রোজা তো নেই। হ্যাঁ, পানি খেয়েছে এই জন্য? বুঝতে পারছি আপনি রোজা রাখছেন, তাই তো? এই শোনেন, আপনি কি প্রমাণ করতে চাইতেছেন স্যার আমি রোজা রাখছি, এটা আগে জানেন? এই শোনেন, এগুলো অতিরিক্ত রোজা, আপনি রাখতেই পারেন না, সম্ভব কিছু না, কিন্তু আরেকজনের মনে করাই দেওয়ার কিছু নাই। এই জাতীয় প্রশ্ন করবেন না, ভাগ্য ভালো আমারে করছেন, সাজ্জাদ ছাত্র করলে উপায় ছিল না আপনার, 12টা বাজাই দিবে আপনারে। আচ্ছা এখন আসুন, তাহলে একজন লিখছেন মাত্র আসলাম, কেন এতক্ষণ কি করছেন? এখন বাকিটা তো যতটুকু চলে গিয়েছে এতটুকু রেকর্ড দেখবেন যারা মাত্র জয়েন করতেছেন। আর আসলে আপনাদের সমস্যাটা কোথায় ছিল? একজন যারা পড়ে আসছেন, এরকম একজনের উপর নির্ভর করে একটা কাজ সম্পন্ন হয়, তাকে বলে হচ্ছে এই কর্মকারক। কর্মকারক বের করার একটা কৌশল হচ্ছে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। তবে দুনিয়ার সব কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় না, মাঝে মাঝে কিন্তু উল্টাপাল্টা তথ্য আসবে। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তার নাম কর্ম। মামুন পত্রিকা পড়ে, কি পড়ে? পত্রিকা। পত্রিকা। তুমি ডাক্তার ডাকো, কি ডাকো? ডক্টর ডাকো। ডাকাটা নির্ভর করে ডাক্তারের উপর, পড়াটা নির্ভর করে পত্রিকার উপর। বাঁধনকে রাফি গতকাল মেরেছে, কাকে মেরেছে? বাঁধনকে। বাঁধনকে। তোমার দেখা পেলাম না, কাকে দেখা পেলাম না? তোমার দেখা। এই জায়গায় গিয়ে আপনি বিপদে পড়ে যাবেন। হাই 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 হাই, তোমাকে দেখা পেলাম না, এটা হইলে না হয় ঠিক ছিল, কিন্তু এই যখনই দেখবেন তোমার দেখা পেলাম না, তখনই তো আপনার মাথা ঘুরে যাবে, হাই হাই খাইছে। হ্যাঁ, এত পড়ালেখা করলাম, কারে করলাম, কই করলাম, হ্যাঁ, তখন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এটা একটু মাথায় রাখতে হবে যে না, এটা একটু বুঝে পড়বেন। এই একটা অংশে গেলে আপনি শেষ। কর্মকারক মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, মাঝে মাঝে দুইটা কাজ করতে হবে, এখানে কৌশল অবলম্বন করবেন, তাহলে আপনার জন্য এটা সহজ হবে। তোমার দেখা পেলাম না, এখানের মূল কে? তুমি।
তুমির সাথে যদি আমি কে যোগ করতাম তাহলে হতো কি তুমি প্লাস কে, তাহলে কি হতো তোমাকে। কি তোমাকে। সহজ, কি মজা। তোমাকে দেখা পেলাম না, কাকে? তোমাকে। যখনই আসেন তোমার, তখনই আপনার মাথায় ঢোকে না। এখানে মূলটা বের করবেন, মূলটা কি তুমি প্লাস অন্তঃস্থ মানে ষষ্ঠী বিভক্তি। এটা ষষ্ঠী বিভক্তি আর এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কাজ একটাই। কাকে দেখা পেলাম না, তোমাকে বা তোমার, একই কথা। গুণহীনে ত্যাগ করো, কাকে ত্যাগ করো? গুণহীনে। গুণীহীন আলু কি? চাই, অন্ন চাই, চাই মুক্ত বায়ু। কি চাই? আলু। কি চাই? অন্ন। কি চাই? আলো মুক্ত বায়ু। আলো মুক্ত বায়ু। বায়ু শেষ। তোমার পূজার ছেলে তোমায় ভুলে থাকি, কাকে বলে থাকি? তোমায় তোমায়। তুমি প্লাস অন্তঃস্ন মানে সপ্তমী বিভক্তি, এখানে তুমি প্লাস কে দ্বিতীয় বিভক্তি, তুমি প্লাস র ষষ্ঠী বিভক্তি। এটা না হয় বুঝলেন। তাহলে কর্তা বের করার কৌশল কি বলছিলাম? ক্রিয়াকে কে কে বা বা কাকে? কারা, বা কে বা কারা? কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাই তার নাম হচ্ছে কর্তা। কে কে বা অথবা কারা? কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই তার নাম হচ্ছে কি? কর্তা। এবার প্রশ্ন কর্তা। করুন কর্তা। মামুন পত্রিকা পড়ে, কে পড়ে? মামুন কর্তা মামুন। মামুন, সে কিন্তু কর্তা। তুমি ডাক্তার ডাকো, কে ডাকে? তুমি। তুমি কর্তা তুমি। রাফি গতকাল মেরেছে, কে মেরেছে? রাফি মেরেছে। রাফি। তোমার দেখা পেলাম না, এটাই আসলে আপনার মাথায় আকাশ আবু ভেঙে যাবে। হাই হাই, কি করলাম আমি, তো কোনো মতে ধরতে পারছি না। দুনিয়া সব কারক বুঝে পড়লাম, মুখস্থ করলাম, আন বুঝে পড়লাম, না বুঝে পড়লাম, হ্যাঁ সব পারি, তো এখানে আসলে পারি না। তখন আপনি বিপদে পড়ে গেছেন। এক্ষেত্রে কাকে আপনি দেখা পেলাম না? হুম, এক্ষেত্রে আপনার কাজ কি? এখানে আপনি একটা কর্তা ইচ্ছা মতো বসায় নেবেন। এখানে কোনো কর্তা দেখা যায় না। স্যার আমি পেলামটা যে তোমার কোনো দেখা পেলাম না, এখানে একটা শব্দ উহ্য আছে। কি আছে? আমি। কথা বলুন। জি আমি স্যার, আমি। তোমার দেখা। আমি তোমার দেখা পেলাম না। আচ্ছা, এখানে কোন কর্তা উহ্য আছে? হুম। বলুন। তুমি। তুমি গুণহীনে ত্যাগ করো। তুমি গুণহীনে ত্যাগ করো। দেখো তুমি গুণহীনে ত্যাগ করো। তুমি গুণহীনে ত্যাগ করো। তুমি গুণহীনে ত্যাগ করো। বুঝতে পারছেন? যেখানে জি কর্তা স্যার। নাই সেখানে সুবিধা মতো আপনি একটা কর্তা বসায় নেবেন। যেখানে কর্তা নাই সেখানে আপনি সুবিধা মতো একটা কর্তা বসায় নেবেন। বুঝতে পারছেন? জি স্যার। জি তাহলে স্যার এখানে কি হবে? আলু চাই, কে চাই? আমার। আমি। আম- আমি আমি আলো চাই তোমার পূজার ছেলে তোমায় বলে থাকি, এগুলো হচ্ছে কর্তা। এই কারকে গিয়ে দুই ধরনের বাক্যের মধ্যে আপনি বিপদে পড়বেন। মাঝে মাঝে বিভিন্ন কর্তা বা কর্ম উজ্জ থাকে, আবার দেখবেন মাঝে মাঝে কিছু কিছু শব্দ বসাতে হবে, কবিতার লাইন চলে আসবে। এই কবিতার লাইনের মধ্যে আসলে অনেক কিছু ধরা যায় না। আরেকবার ভালো করে ট্রাই করুন সবাই, কর্মকারক ধরতে পারেন কিনা। যার উপর নির্ভর করে পত্রিকা পড়ে। মা- সবাই একবার করে রিভিউ করুন, কোনটায় সমস্যা আছে থাকলে বলুন। তোমায় বলে থাকি, এই তোমারটা আসলে কোন কারক হবে? কর্তৃ না কর্ম, নাকি অন্য কিছু? কর্ম। কর্ম। হ্যাঁ কর্ম হবে। বলুন। কারণ আমি তোমার পূজাস্থলে, আমি কার কাকে মানে কার পূজাস্থলে? তোমার তুমি প্লাস উপর নির্ভর তোমার তুমি পূজার plus ছেলে কে? তোমায় বলে থাকি। হ্যাঁ, হ্যাঁ, কাকে বলে থাকি? তোমাকে বা তোমায়। তোমাকে বলে থাকি, কার বলেই পূজার থাকি। ছেলে তোমাকে বা তোমায়, দুটাই কর্ম। একটা তোমার বাক্যে এবং দুটো কর্ম তোমাকে থাকতেই পারে। একবার এরকম অনেক বাক্য জি আছে। স্যার মা আমাকে কলম দিল, খুব ভালো করে দেখুন। মা আমাকে কলম দিল, কাকে দিল? কলম। আমাকে। কি দিল? কলম। কয়টা কর্ম? দুইটা কর্ম। দুইটা কর্ম। স্যার, আপনি পদের ক্রিয়াপদের দৃষ্টিতে এটাকে বলে দ্বিকর্মক ক্রিয়া, কারণ দুইটা কর্ম আছে। কর্ম দুইটা থাকতেই পারে। এখন প্রশ্ন হলো, পরীক্ষার হলে কোন শব্দের নিচে আন্ডারলাইন করা, কোনটার নিচে মার্ক করা, আমি এই আপনি প্রশ্নটা সেটা ধরতে করতেছিলাম স্যার। পেরেছেন কিনা। জি স্যার। দুইটাই কর্মকারক হবে, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে আমি আপনাকে মাছ ধরা শিখাই দেবো, এরপর আপনি সারা জীবন মাছ ধরে ধরে খাবেন। বিষয়টা হচ্ছে এই টাইপের। কারক আমার কাছে শিখিয়ে দেবো, আর আপনি বাকিটা পুরোটাই নিজের মতো করে আপনি প্রশ্নগুলো বের করবেন। এখন স্যার ক্লাস মানে শেষ হওয়ার পর একটা পরেই প্রশ্ন আছে পরবর্তী স্যার। ক্লাস শুরু হওয়ার আগে
কারো কোনো প্রশ্নের সমস্যা থাকলে সেটা মার্ক করবেন যে এই কারকে আমার সমস্যা হয়। বলুন। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। জি স্যার। স্যার এখানে আমার মানে পরীক্ষায় যে সময় নিচে দাগ দেওয়া থাকবে না সে সময় আমার মানে উত্তর থেকে খুঁজে বের করতে হবে স্যার? অপশনটা বুঝে উত্তর থেকে খুঁজে বের করতে হবে। ইয়েস, বুঝছি এরকম দু স্যার। একটা প্রশ্ন থাকে, এরকম দু একটা প্রশ্ন থাকে যেখানে সরাসরি উত্তর নাই, কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বের করে উত্তর নিতে হবে। উত্তর দিতে হবে, হ্যাঁ বুঝছি জি। স্যার। এরপরে কারক আসুন, অধিকরণ কারকে বেশি থাকে এরকম। এরকম আছে আছে এটা বুঝে নিতে হবে, উত্তর নিতে হবে। যেমন গত বিসিএস সর্বশেষ বিসিএস একটা প্রশ্ন আসছিল, বাংলায় যৌগিক স্বর কয়টি, ধ্বনি নাকি বর্ণ বলে নাই। অপশন ছিল 2, 3, 4, 5। তার মানে যৌগিক স্বরবর্ণ 2টি। যদি দুইটা, ধ্বনি হ্যাঁ। থাকতো তাহলে উত্তর হইতো 25টি, কিন্তু 25টা তো 25টা। অপশনে নাই। তার মানে আপনাকে বুঝে নিতে হবে এখানে আসলে তারা প্রশ্নটা কি চেয়েছে। মনে রাখবেন, তারা এই প্রশ্নগুলো ভুলে করে না, ভুল হয়ে গেছে এই জন্য করছে না, তারা ইচ্ছা করে এই প্রশ্নগুলো করেছে যেন আপনার মাথার মধ্যে একটু পেঁচ লাগানো যায়। পরীক্ষার হলে এমনি মাথা থাকে না। হ্যাঁ, যারা পরীক্ষা দিয়ে একটা দিয়েছেন তারা বুঝবেন যে আসলে পরীক্ষার হলে মাথার মধ্যে আর মাথা কাজ করে না। নামাজের মধ্যে দাঁড়ালে যেমন দুনিয়ার সব তথ্য এইচডি ক্যামেরার মধ্যে খালি ঘুরে ফিরে, পরীক্ষার হলে যে এরকম ঘুরে ফিরে না। পরীক্ষার হলে আপনি যা জানতেন তাও ভুলে যাবেন। এখন আসুন করণ কারক। করণ শব্দের অর্থ তিনটা: যন্ত্র, সহায়ক, উপায়। যন্ত্র, সহায়ক, উপায় অর্থাৎ কোন একটা কাজ হওয়ার যা দিয়ে ক্রিয়া সম্পাদন হয় মানে মাধ্যম। যা দিয়ে ক্রিয়া সম্পাদন হয় মানে কি, কোনো একটা মাধ্যমকে বোঝাবে, কোনো একটা মাধ্যমকে বোঝাবে। আর যা দিয়ে ক্রিয়া সম্পাদন হয়, যা দিয়ে ক্রিয়া সম্পাদন হয় তাকে বলে করণ কারক। একটা মাধ্যমকে বোঝাবে। সবাই চেষ্টা করুন বোঝার জন্য। ব্যায়ামে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকার মাধ্যম হচ্ছে ব্যায়াম, একটা উপায়। চেষ্টায় সব হয়, কোনো কিছু হওয়ার মাধ্যম চেষ্টা, উপায়। সাধনায় সিদ্ধি লাভ হয়, সিদ্ধি লাভ করার মাধ্যম হচ্ছে সাধনা। এটা মানেটা কি, এই যে আপনারা পড়তেছেন, সবার কি পড়তে ভালো লাগে এই বয়সে এসে? হ্যাঁ রূপক, আচ্ছা, পড়তে ভালো লাগে? না স্যার, না স্যার, কিন্তু জোর করে পড়তেছি স্যার। আহারে, কে আজকে আছেন? আখি, ফেরদৌসি, পড়তে ভালো লাগে? সাব্বির? না স্যার স্যার, আমার তো এখনো শেষ হয় না স্যার, আমার ভালো লাগে। জি না, মাঝে মাঝে ভালো লাগে লাগে কিন্তু না। হ্যাঁ স্যার হ্যাঁ, এটা স্যার, এই যে ভালো লাগে বললে স্যার এটা ভুল হবে, কারণ আমাদের তো স্যার আমাদের যে চাকরি পাইতিবে সেই আশায় আমরা পড়তেছি স্যার। এই চাকরি জন্য পাইলে তো নয় ভালো আমরা লাগতেছে। এইভাবে পড়বো না। আর স্যার আমার তো একাডেমি পড়ে এখনো শেষ হয় নাই, আমি স্যার ডিগ্রি ফাইনাল ইয়ার এবার। এই জন্যই তো ভালো লাগে, আপনি তো বাচ্চা কাচ্চা পোলাপান, পড়ালেখায় শেষ হয়নি, আপনার ভালো লাগবে না, আপনার কি করবে? হ্যাঁ, জি স্যার। বাচ্চা কাচ্চা পোলাপান আসছেন। হ্যাঁ, এখন আসুন, যাদের পড়ালেখা শেষ এদেরকে বলি। বন্দনা, আখি, আর বাচ্চা হয়ে লতিফা, আরো ভালো যারা লাগে। এই যে ফ্যামিলি আছে রান্না বান্না করেন, এদের কাছে কেমন লাগে পড়তে? স্যার, বাচ্চা নিয়ে আরো জুলুম লাগে পড়াশোনা করতে। হ্যাঁ স্যার বলুন, আমার একটা সুবিধা হয়। আমার একটা কথা আছে স্যার। বলুন। আমি ব্র্যাক ব্যাংকে ছিলাম 6-7 মাসের মতন স্যার। স্যার যে পীড়া, মানে যে যন্ত্রণা, ওই বাদ রেখে এসে স্যার এই পড়াশোনায় আসছি স্যার আবার। কি রেখে? ব্র্যাক ব্যাংকে ছিলাম এসএমইতে স্যার। আচ্ছা, যে যন্ত্রণা, ওই যন্ত্রণা স্যার বাদ দিয়ে আমি আবার এই পড়াশোনায় ফিরছি, শুধু একটা শান্তি লাগবে বলে স্যার, শান্তির চাকরি লাগবে বলে স্যার। চাকরি জীবনে শান্তি না পেলে জি কিচ্ছু স্যার। করার থাকে না। চাকরি মারাত্মক হ্যাঁ, জিনিস, চাকরি মারাত্মক বিষয়। আপনি যেই চাকরিতে রিল্যাক্স ফিল না করবেন সেই চাকরি করার দরকার নেই আমার মতে। হ্যাঁ, এখন অবশ্যই আসুন, স্যার। হ্যাঁ এখন আসুন, আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি বাদ দিয়ে শিক্ষকতার পেশায় আসার পিছনে একটা কারণ হচ্ছে আমি এটা এনজয় করি, আমার এটা ভালো লাগে। স্যার জি স্যার। এখন স্যার, এক একজনের কাছে এক একটা, আমার আমারও খুব কাছের ছোটবেলা বন্ধু থেকে আছে। স্যার এই পেশা বেশি পছন্দ করি, শিক্ষকতা পেশা স্যার। আচ্ছা, এটা এক একজন মানুষের চাওয়া পাওয়া এক এক ধরনের। আমার একজন বন্ধু আছে, সে 38তম বিসিএস এ পরিসংখ্যান শিক্ষা ক্যাডার, সে বাংলাদেশ ব্যাংকের এডিতে জয়েন করেছে। কেন? আরে মাস্টারি পেশা ভালো লাগে না। এখন ব্যাংকে গিয়েছে, ব্যাংকে যাওয়ার পর কোচিং এ ক্লাস নেই। কিরে তুই ক্লাস নেস কেন? ও না, টাকা পয়সা দরকার আছে। তাহলে তুই গেলি কেন? এই এখানে থাইকা তো তুই আরো বেশি ক্লাস নিতে পারতি। ও না, ওটাও দরকার আছে। এখন আসুন, তার শিক্ষকতা মানে পেশা হিসাবে শিক্ষকতা ভালো লাগে না, তার পেশা হিসাবে বাংলাদেশ ব্যাংকে চাকরি করে সে, তার এটা খুব ভালো লাগে। আচ্ছা এখন আসুন, এটা মানুষ মাত্র ভেরিয়েশন আছে, আসলে আপনি কি চান এটা একটা দেখার বিষয়। এখন আপনি যখন আপনি যখন আসলে কোন চাকরিতে যেতে চাচ্ছেন, একজন কমেন্ট করছেন স্যার আমার তো ফ্যামিলি আছে তাই এটা ভালো লাগে, হতেই পারে, এটা কোনো বিষয় না। আপনি যে কোনো কারণেই হোক, শিক্ষকতা পেশা কিন্তু ভালো আছে মন্দ আছে, দুইটা দিকই আছে। মন্দ দিকটা আজকে বলবো না, আজকে খালি ভালো দিকটা বলবো। শিক্ষকতা পেশার ভালো দিক হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে ছুটি আছে, প্রচুর পরিমাণ ছুটি। আপনারা যারা নিবন্ধন দিয়ে পরীক্ষা এই
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে জয়েন করবেন, ওনাদের আমি রিকোয়েস্ট করব, হাতে পায়ে ধরবো, ভাই আপনি অন্তত পক্ষে 6টা মাস না 3টা মাস লিখিত পরীক্ষার আগে খুব ভালো করে পড়েন। উপজেলায় সবচেয়ে ভালো স্কুল অথবা কলেজ বা মাদ্রাসায় যদি চাকরি হয়, অথবা জেলা শহরের সবচেয়ে ভালো স্কুল কলেজ বা মাদ্রাসায় যদি চাকরি হয়, আপনার ছুটির সংখ্যা বছরে 2 গুণ বেড়ে যাবে। এমনি শিক্ষা প্রতিষ্ঠানে বছরে 200 দিনের মতো ছুটি আছে, 200 দিন ছুটি। এটা আমি মনে হয় আগে চলে রিক্সা, কি চলে রিক্সা, এরকম আছে। দেখে শুনে বুঝে অপশন দেখে উত্তর দিতে হবে। এখন আসুন, অহংকার পতনের মূল, পতন হওয়ার মাধ্যম হচ্ছে অহংকার। কে লিখছেন কমেন্টে? নিবেদিতা। লোকটি জাতিতে বৈষ্ণব, লোকটি জাতিতে মুসলিম, লোকটি জাতিতে হিন্দু, লোকটি জাতিতে খ্রিস্টান। এই ধর্ম নির্ধারণ করা হয় জাতির মাধ্যমে, একটা মাধ্যম, উপায়। কলমে ভালো লেখা হয়, লেখা ভালো হওয়ার মাধ্যম হচ্ছে কলম, একটা যন্ত্র। নৌকায় নদী পার হলাম, নদী পার হওয়ার মাধ্যম হচ্ছে নৌকা। সে কি আপন রঙে মন রাঙাবে? সে কি আপন রঙে মন রাঙাবে? মন রাঙানোর মাধ্যম কি? রং। রং দিয়ে। কারা কারা মন রাঙাইছেন? কার কার মন আর রাঙানো আছে? কেউ আছেন? জি না। যাদের চাকরি বাকরি নাই, এদের মনে কোনো রং নাই। যখন চাকরি হবে তখন মনের মধ্যে একটা রং থাকবে। হ্যাঁ, তবে খুব বেশি দিন না, ততদিন থাকবে। যারা চাকরি পাওয়ার জন্য অধীর আগ্রহী আছেন, এরা সবচেয়ে বেশি আনন্দ ফিল করতে পারবেন। আর যাদের আগ্রহ নাই, তাদের কিছু করার নেই। আমার গ্রামের এক ছেলে প্রাইমারি চাকরি পাইছে, ঈদে এসে দেখা, কাকা চাকরি একটা তো পাইছি। কি খবর? হতে পারে একটা উপায় অথবা একটা সহায়, আবার হতে পারে যন্ত্র। যেটাকে ধরা ছোঁয়া যায় সেটা হচ্ছে যন্ত্র। কলম, এটাকে ধরা যায় ছোঁয়া যায়, এটার নাম হচ্ছে যন্ত্র। সে কি আপন রঙে মন রাঙাবে? মন রাঙানোর মাধ্যম হচ্ছে রং, এটার নাম হচ্ছে কি কটন, একটা উপায়। এরপরে আসুন 2টা বাক্য লিখি। সে বল খেলে বা ফুটবল খেলে, এটা একটু ঝামেলা আছে। বল অথবা ফুটবল খেলে, এটা হচ্ছে করণ কারক। কি খেলে? বল। কি খেলে? ফুটবল। কর্ম হওয়ার কথা, কিন্তু জি না, হবে না। সে ক্রিকেট খেলে, এই 2টা বাক্য খেয়াল করবেন। সে ক্রিকেট খেলে, তো যেটা বলতে চাচ্ছিলাম, ছেলেটা প্রাইমারি স্কুলে চাকরি করে, তার গায়ের মধ্যে কোনো রং নাই। কেন রং নাই? তার কাছে এইটা খুব আকর্ষণীয় চাকরি না। আবার আপনাদের মধ্যে অনেকেই আছেন, প্রাইমারি চাকরি পেলে আমি খুব খুশি, স্যার হয়ে যাবে, আর লাগবে না, প্রাইমারি চাকরি যদি একটা পাই তাহলে এনাফ। এরকম আছেন না? 2-1 জন হলেও আছেন। তাহলে মূল বিষয়টা হচ্ছে এই টাইপের, যে আসলে আমরা মন রাঙা হবে তখন যখন আপনি কাঙ্ক্ষিত বস্তু আপনি পেয়ে যাবেন। ক্রিকেট খেলে, খেলার নাম আর উপকরণ যদি এক হয় তাহলে সেটা করণ কারক হবে। এটা হচ্ছে করণ কারক। কারণ খেলার নাম বল, খেলে বল দিয়ে। খেলার নাম ফুটবল, খেলে ফুটবল দিয়ে। খেলার নাম ক্রিকেট, কিন্তু ক্রিকেট দিয়ে খেলে না, তাই এটার নাম কর্মকারক। একটু নোট ডাউন করুন। খেলার নাম আর উপকরণ এক হলে করণ কারক, আর ভিন্ন হলে কর্মকারক। খেলার নাম আর উপকরণ এক হলে করণ কারক, আর ভিন্ন হলে কর্মকারক। খেলার নাম আর উপকরণ এক হলে করণ কারক, আর ভিন্ন হলে কর্মকারক। এখন আসুন, এরপরে হচ্ছে মূল বিষয়টা এখানে কি দাঁড়ালো, যে শব্দ দ্বারা কোনো একটা কাজ করা বোঝাবে, তার নাম হচ্ছে ক্রিয়া। ক্রিয়ার সাথে কর্তার সম্পর্ককে কর্তৃকারক, কর্মের সম্পর্ককে কর্মকারক, করণের সম্পর্ককে করণকারক। যে কাজ করে তার নাম কর্তা, কর্তাই কর্তৃকারক। যার উপর নির্ভর করে একটা কাজ হয় তার নাম কর্ম, কর্মই কর্মকারক। কোনো একটা কাজ হওয়ার মাধ্যম যদি বোঝায় তাহলে তার নাম করণকারক। এরপরে যেমন সম্প্রদান কারক, যাকে শতত্যাগ করে মানে মালিকানা ত্যাগ করে কোনো কিছু দান বা সাহায্য, একই জিনিস। অর্চনা বা ইবাদত, হিন্দু ধর্মে বলা হয় অর্চনা, আর ইসলাম ধর্মে বলা হয় ইবাদত বা ধর্মীয় কাজ। সম্প্রদান কারক বলতে আসলে আপনারা কোনটাকে বুঝেন কমেন্টে লিখবেন। নিঃস্বার্থবোধক বাক্য নাকি নিঃশর্তবোধক বাক্য, 1 নাকি 2 কমেন্টে একটু লিখবেন। নিঃস্বার্থবোধক বাক্য নাকি নিঃশর্তবোধক বাক্য, আসলে নিঃশর্ত। কোনটাকে বুঝেন? 1 নাকি 2 সবাই কমেন্ট একটু লিখেন তো দেখি। 1 নাকি 2? আমার 2 চোখে যা দেখতে পাচ্ছি সবাই 1 লিখতেছেন, 1-2 জন আবার 2ও লিখছেন।
সবাই নিঃস্বার্থ লিখতেছেন, সবাই নিঃস্বার্থ লিখতেছেন, কিন্তু আসলে নিঃস্বার্থ এক না, এটা ভুল। 2 দুই দুই, হবে। সম্প্রদান কারকে আমরা কোনো শর্ত দেই না। আবার স্বার্থ ছাড়া আমরা পৃথিবীতে কেউ কোনো কাজ করি না। আপনি পৃথিবীতে কোনো কাজ স্বার্থ ছাড়া করেন না। আমরা কেউ কখনো কোনো কালে কোনো কাজ স্বার্থ ছাড়া করি না। সব কাজের মধ্যে আমাদের স্বার্থ আছে এবং থাকবেই। স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ভিক্ষা চাইলো, আপনি 10টা টাকা দিয়ে দিলেন, আপনার কি কোনো স্বার্থ নাই? আছে স্যার, কি স্বার্থ? তার কাছ থেকে দোয়া দোয়া প্রার্থনা করা বা আশীর্বাদ এটা উনি আপনার জন্য দোয়া করবে অথবা দোয়া আপনার করবে। সওয়াব হবে, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্বার্থ। কিন্তু কোনো সব শর্ত কি দেন? না। কোনো শর্ত দেন? দাদা না। আজকে না। 10 টাকা দিছি মুশাররফ করিমের মতো, কালকে কিন্তু আমার 11 টাকা দেওয়া লাগবে, না দিলে আপনার থালা বাটি যা আছে সব আমার, এরকম কেউ আছেন? না না স্যার। আচ্ছা, এখন আসুন, শুধু এটাই না, আমরা আরো অনেকগুলো ক্ষেত্রে আপনি যতগুলো কাজ করবেন সব ধর্মীয় কাজ মানে নিঃশর্তবোধক, কোনো শর্ত দেয় না, স্বার্থ থাকবে, স্বার্থ থাকবে কিন্তু কোনো শর্ত থাকবে না। এখন আসুন সম্প্রদান কারক, সমিতিতে চাঁদা দাও, সমিতিতে টাকা দিলে টাকা বাড়ে না কমে? বাড়ে। বাড়ে সমিতিতে টাকা দিলে টাকা কি আসলে বাড়ে নাকি কমে? বাড়ে। স্যার সমিতি সমিতিতে বাড়ে, কিন্তু আমার কাছ থেকে তো কমে। আচ্ছা, সৎ পাত্রে কন্যাদান করো, এটা কি সম্প্রদান কারক হয় নাকি হয় না? হয় স্যার স্যার। এটা সম্প্রদানকারক স্যার, হ্যাঁ, এটা সম্প্রদানকারক স্যার। দান আচ্ছা, করা। আমি বলছি সমিতিতে টাকা দিলে টাকা বাড়ে না কমে? স্যার এটা আমার কনফিউজ আছে, এটা আমি অনেক মানে এটা ক্লিয়ারলি স্যার, স্যার এটা কনফিউজড আছি স্যার। এটা সম্পাদন। স্যার এখানে সমিতি বলতে বোঝাচ্ছে আমাদের, আমি আমার ব্যক্তিগত কথা বলে, আমাদের এলাকায় সমিতি আছে, মাসে মাসে স্যার চাঁদা দেয়, যে এটা স্যার টাকা বাড়ার জন্য। হ্যাঁ, আমি সেই সমিতির কথা, মানে এটা কোন সমিতির কথা হবে স্যার, এটা নিয়ে একটু মানে দ্বিধায় আছি স্যার। এই সমিতি মানে ওই সমিতি, যেই সমিতি সামাজিক সংগঠন সব- আপনার কাছ থেকে চাঁদা নিয়ে আপনাকে আর ফেরত দিবে না, সমাজের আর্ত মানবতার কাজে দরিদ্র ও দুস্থ যারা পরিবার আছে এদের মাঝে বিলিয়ে দেবে। শীতের সময় তাহলে স্যার শীতার্তদেরকে সম্প্রদান। ত্রাণ দেবে, বন্যার সময় বন্যার্তদেরকে ত্রাণ দেবে। এখন আসুন, এই সম্প্রদান ধরনের স্যার। সমিতি, বুঝতে পারছেন? জি স্যার। না স্যার, আমি তো ভেবে বলছি আমাদের মানে যে সমিতিতে চাঁদা দিলে আমাদের একটা মানে ডিপিএস এর মতন কিছুটা সিস্টেম স্যার। এইটা ওই সমিতি না, এটাই সমিতি না। সামাজিক আচ্ছা, এখন সংগঠন আসুন, এটা। যে সমিতিতে টাকা দিলে আর কখনো আপনি ফেরত পাবেন না, আপনি সব পাবেন। তাহলে সম্প্রদান স্যার। জি, এই সমিতির কবলে আপনারা এখনো পড়েন নাই, কেন জানেন? আপনারা এখন বেকার, চাকরিটা হইলেই ধরবে, এই জি স্যার। অমুকরে টাকা দাও, অমুক অসুস্থ, অমুকের বিয়ে হচ্ছে না, ওয়াজ মাহফিল, এরপরে কি আছে মসজিদ উন্নয়ন, মন্দির উন্নয়ন, রাস্তাঘাটে ঝামেলা, তখন চাইবে। যারা বিয়ে করছেন এরা 2 জায়গায় চাইবে, জামাই রে ধরো শ্বশুর বাড়িতে, আর তো বাপের বাড়ি দেওয়াই লাগবে। আর মেয়েদেরকে, বৌমা কই, সারা জীবন খোঁজ খবর নিবে না, খালি চাঁদা দেওয়ার সময় ফোন দিবে, তুমি তো চাকরি করো, এখন দেও আমাদেরকে কিছু চাঁদা দাও, তখন বুঝবেন ঠেলা, তখন দেওয়াই লাগবে, কিছু করার থাকবে না। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে সৎপাত্রে কন্যাদান করো। যারা মেরিড মেয়েরা, এরা শুধু বলবেন, একটা বাবা যখন একটা মেয়েকে বিয়ে দেয়, সে কি তার মেয়েকে একবারে দান করে দেয় নাকি দেয় না? একবারেই তো দেয় স্যার। আপনি কথা কোন, মেয়েরা বলবে হ্যাঁ স্যার, একবারে তো দেয়। একবারে দেয়। হ্যাঁ, কিন্তু মানে মেয়ে যাতে সুখে থাকে সেই বিষয়টা নিশ্চিত করে দেয়। কেমন? আর সৎ দিলে তো আর বাপের বাড়ি ফেরত আসার দরকার না, আর পাত্র সৎ না হলে তো কিছুদিন পর ঝগড়া করে আবার ফেরত চলে আসতে হবে। পাত্র সৎ হওয়ার যোগ্যতা কি, কি দেখে বুঝবেন যে এটা পাত্র সৎ? স্যার পাত্রের সাথে কোনো সম্পর্ক আসতেছে না। আচ্ছা, আমি এক প্রশ্ন করছি আপনাদেরকে, আসলে কিভাবে বুঝবেন যে এই ছেলেটা সৎ, পাত্রটা সৎ? স্যার একটা সংসার বাবা করলে বোঝা যায় স্যার, তাছাড়া বোঝা যায় না। হ্যাঁ, দীর্ঘদিন বিয়ের পর সংসার বলবো। করার পরে বোঝা যায়, তার আগে তো বোঝা যায় না। এই বিয়ে দেওয়ার আগে কি সংসার করবে? হ্যাঁ? কি না একটা স্যার, উল্টাপাল্টা তখন তো কথা বলে। বোঝা যায় না। এক্ষেত্রে মানে সংসার চালাতে সে সক্ষম কিনা, শারীরিক ভাবে সক্ষম কিনা এটা দেখে, সামাজিক ভাবে তার কি গ্রহণযোগ্যতা আছে, তার ফ্যামিলিকে মানুষ সম্মান করে না অসম্মান করে, এগুলোই তো দেখে। আচ্ছা, এখন আসুন, তাহলে আমরা বিয়ে দেওয়ার আগে কেমনে বুঝবো এটা সৎ পাত্র কিনা? মানুষের কাছ থেকে শুনে। মানুষ তো ভালোই বলে। গত গত সপ্তাহে ঈদের আগের একদিন আগে আমার গ্রামে একটা ঘটনা ঘটছে। একটা ছেলে আছে,
সে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা, কুষ্টিয়া, ভালো সাবজেক্টে, হুজুর মানুষ, একটা কলেজের প্রভাষক, তার মানে কি সামাজিক ভাবে প্রতিষ্ঠিত। সে তার বউকে মারতে 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 মানে একবার এটাকে কি বলে মুখ দিয়ে ফেনা বের করছে। এরপরে মেয়েটা মনে হয় আত্মরক্ষার্থে তার হাজবেন্ডকেও মারছে। তখন মেয়েটার শরীরে কামড়ে দিছে, সারা শরীর কামড়ে একবারে রক্তাক্ত করে ফেলছে। এটা নিয়ে গ্রামে খুব সমালোচনা। এখন আপনার কাছে আমার প্রশ্ন, উনি তো পাঞ্জাবি পরে, পায়জামা পরে, টুপি পরে ইসলামিক সাবজেক্টে পড়ালেখা করেছে, কলেজের প্রভাষক, এখন কি এই ছেলে সৎপাত্র না? চাকরি আছে ভালো, হ্যাঁ? মেয়েটার সমস্যা আছে মনে হয়। কেন একটু কেন বললেন আপনারা সৎপাত্রের এই এই গুণ, এখন বলেন উনি কি সৎপাত্র না? বাহ্যিক দৃষ্টিতে দেখলে আপনার কাছে মনে হবে আরব জাহানের সমগ্র সুবাতাস ওনার গায়ে বইতেছে, আতর, সুরমা যা আছে, খেজুর সব ওনার সাথে আছে। ওনাকে দেখলে এত সুন্দর, এত কিউট, উনি ওনার বউকে মেরে এই অবস্থা করেছে। রোজা, ঈদের আগের দিন, রোজার মাসে। এখন এখন চিন্তা করেন আপনি কেমনে বুঝলেন? স্যার ব্যবহারে সবকিছু, কারণ ওই মানুষের আগে দেখে বিচার করা যায় না স্যার। এই সৎপাত্র আমি চিনি না, সৎপাত্র আমার দরকার নাই। আসলে সৎপাত্র না অসৎপাত্র আমি এটাও জানতে চাই না, আমার কথা হচ্ছে কন্যা দান করা লেখা আছে। তার মানে আপনার দুইটা কাজ, একটা হচ্ছে দান দান করাটা ঠিক। সাহায্য, আর একটা হচ্ছে ধর্মীয় কাজ। ধর্মীয় কাজ মানেই সম্প্রদান। বাবা যখন মেয়েকে বিয়ে দেয়, কখনো কোনো বাবা এই আশায় বিয়ে দেয় না যে কালকে আমার মেয়েটার ডিভোর্স নিয়ে ফিরে আসবে। অবশ্যই স্যার। এই আশায় কোনো বাবা কোনো মেয়েকে বিয়ে দেয় না। এক। 2 নম্বর বিষয় হচ্ছে, বাবা যখন মেয়েকে বিয়ে দেয়, বাবা যখন মেয়েকে বিয়ে দেয় তখন তো এটা বলে না যে বাবা দেখো আমার মেয়েটাকে বড় করতে 10 লাখ টাকা খরচ হয়েছে, আগে টাকা দাও, এরপরে আমার মেয়েকে বিয়ে করো, মানে আমি বিক্রি করে দিলাম, এরকম কখনো বলে? না কখনো কিন্তু এরকমও বলে না। তার মানে বাবা মেয়েটাকে এত মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা দিয়ে বড় করলো, আরেকটা ছেলের হাতে উঠাই দিল বিয়ের দিন। তার মানে মেয়ের সম্পূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ইসলাম বা হিন্দুইজম যেটাই বলেন, সম্পূর্ণ মালিকানা বিয়ের পর থেকে তার হাজবেন্ডের উপর। এখন মেয়েটা যদি মারা যায়, তার দাফন, কাফন, সৎকার যে যে ধর্মের হোক, সব নির্ভর করবে তার হাজবেন্ডের উপর। লতিফা, জি স্যার। আপনি মারা গেলে আপনার দাফন কাফন কোথায় হবে? বাবার বাড়ি না হাজবেন্ডের বাড়ি। শ্বশুর বাড়ি? শ্বশুরবাড়ি। শ্বশুর বাড়িতে কোনো মতে চাইলে আপনার বাবার বাড়িতে নিতে পারবে না। আমার মা মারা গেলেন, আমার নানা খুব আবেগে আপ্লুত হলেন, ওনার মেয়েকে ওনার বাড়িতে দাফন করবে। আমার মা কখনো এসে এমন সম্ভব এক না। ঝাড়ি দিছে, আমার মায়ের জানাজার দিন আমার নানা এসে খুব কান্নাকাটি, উনি তখন জীবিত ছিলেন। আমার মামা এসে বলল, হ্যাঁ এটা কি আবেগের কথা? আপনি ধর্মকর্ম কিছু জানেন না, এই সেই বিভিন্ন কিছু। তখন আমার নানা চুপ, তার মেয়েকে বিয়ে দিয়েছে, তার মেয়েকে তার বাড়িতে দাফন করবে, এরকম একটা আবেগী কথা সে বলেছিল। কিন্তু কোনো মতেই সম্ভব না, কোনো মতেই সম্ভব না। আমার যে বোনটাকে বিয়ে দিয়েছি, সে মারা গেলে তার শ্বশুর বাড়িতে দাফন করা হবে, শেষ। এটা হিন্দু ধর্মে একই ঘটনা। তার মানে মেয়েটা বিয়ে হওয়ার সময় তার সম্পূর্ণ মালিকানা তার হাজবেন্ডের উপর চলে যায়। কিন্তু আমাদের সমাজে সবচেয়ে বড় কলুষিত একটা সমাজ, এই সমাজে যে গতকালকের ঘটনাটা বললাম ঈদের আগের দিন, এই ছেলেটাকে এই ছেলেটাকে তার শ্বশুর বাড়ির লোকজন কোনো মামলা দিতে পারবে না। কেন? ছেলেটা প্রভাবশালী। মেয়েটাকে যখন বিয়ে করেছিল, মেয়ের আর্থিক অবস্থা এমন যে এই যে মেয়েটাকে একদম মুমূর্ষ করে পাঠালো বাপের বাড়ি হাসপাতালে, মেয়েটা আবার এসে তার হয়তো সংসার করবে, ছেলেটার কোনো শাস্তি পাচ্ছে না। আর আমাদের সমাজটা কলুষিত। কেন কলুষিত? একটা মেয়ে বিয়ের পর তার সম্পূর্ণ পরিবার, সমাজ সবকিছু ছেড়ে তার শ্বশুর বাড়িতে যায়, আর শ্বশুর বাড়ির লোকজন হয় নিষ্ঠুর, নির্মম। শ্বশুর বাড়িতে জি দুইটা স্যার। প্রাণী সবচেয়ে বেশি কঠোর। এক হচ্ছে তার স্বামীর বোন, সে মনে করে ভাইটা আমার, আমার ভাইয়ের বউটা আমার না, এ পর, এ আমাদের কেউ না। শাশুড়ি চিন্তা করে, হাই হাই, আজকে থেকে তো এই বাড়িতে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে গেল। আমিও তো একদিন উড়ে এসে জুড়ে বসছিলাম, অনেক কষ্ট করে এই সিট দখল করছি, এই আসন ছাড়া যাবে না, আমার ছেলে বউরে আলাদা কর। মানে এর যত দোষ আছে এটা থাকবেই। এটা আমাদের সমাজে চিরন্তন। কয়েক মাস আগে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে একটা মেয়ে, সেকেন্ড ইয়ারে, দ্বিতীয় বর্ষে, এই মেয়েটাকে বিয়ের 7ম দিনে মেয়েরে পিটিয়ে, পিটাইতে পিটাইতে একবারে মেরেই ফেলছে, মেরে কলা গাছের সাথে ঝুলাই রাখছে, ঝুলাইয়া তার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির সবাই পালাইছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিয়ের 7 দিনের মাথায় আরেকটা ছেলে চলে গেছে, একটা মেয়ে আপনার পছন্দ হলো না, কোনো ঝামেলা আছে, তাই বলে পিটাই মেরে ফেলাবেন? আপনি একবারে মেরেই ফেলছেন। এখন আসুন, এই যে ঘটনাগুলো, এটা আমাদের সমাজে অনেক ঘটে।
আমাদের সমাজটা কলুষিত। আসলে বাস্তবতাটা সবাই বোঝার চেষ্টা করে না, বিধায় এই সমস্যাটা তৈরি হয়। সৎপত্রে কন্যা দান করো, বাবা মেয়েকে দান করে দিয়েছে তাই সম্প্রদান করো। ভিখারিকে ভিক্ষা দাও, দান করেছেন। দরিদ্রকে ধন দাও, দান করেছেন। গৃহহীনে গৃহ দাও, একটা নতুন ঘর বানায় দান করেছেন। ক্ষুধার্তকে অন্ন দাও, দান করেছেন। কিন্তু যদি বলি ধোপাকে কাপড় দাও, সেটা কিন্তু সম্প্রদানকারক হবে না। কেন? তার ধোপাকে কাপড় তখন নিয়ে নেবে। কাপড় আপনি আবার রিটার্ন নিয়ে আসবেন, এটা নিয়ে আসবো, হ্যাঁ। তাই এটার নাম হচ্ছে কর্মকারক। আর কাউকে ভিক্ষা দিয়েছেন, দান করেছেন, সেটা আপনি আর ফেরত আনতেছেন না, তাই সেটার নাম হচ্ছে কি কারক? সম্প্রদানকারক। অন্ধ জন্য দেওয়া হলো, এটা রূপক। অন্ধ মানুষকে আলো দেওয়া সম্ভব না, এটা রূপক অর্থ যে তাকে সহযোগিতা করো। মৃতর জন্য দেহ প্রাণ। আমি মারা গেলে আমি আমার লাশ নিজে নিজে গোসল করতে পারবো না, দাফন কাফন কিচ্ছু আমারটা আমি করতে পারবো না, তখন আমাকে কেউ না কেউ সহযোগিতা করবে। ইসলাম ধর্মে এটাকে বলে ফরজে কেফায়া, কেউ না কেউ করলেই হয়ে গেল। আর যদি কেউ না করে তখন কি হবে? হ্যাঁ বলুন, তখন কি হবে? সবাই গুলো সবাই গুনাহগার হবে, সবাই। হিন্দু ধর্মেও একই ঘটনা, যদি কেউ না কেউ দাফন করে, যদি সৎকার করে সমস্যা নেই, কিন্তু কেউই করলো না, তখন কি হবে? হিন্দু ধর্মে কি আছেন জানো, কাকে যেন বলছিলাম, বলুন। নিবেদিত আনমিউটে চাপ দেন। বন্দনা কই? হ্যাঁ, আর কি আছেন হিন্দু ধর্মে, কি আছেন? স্যার হ্যাঁ, কেউ সৎকার করলো না, তাহলে এটা ভালো না খারাপ? এটা তো নিশ্চয়ই খারাপ হবে স্যার, তখন এটা পাপের ভাগীদার হবে। এখন অবশ্যই। সব ধর্মে একই ঘটনা, দাফন কাফন সৎকার তার ধর্মীয় অনুযায়ী রীতি নীতি অনুযায়ী একজন মৃত মানুষ এটা পাবেই, এটা সে পাবেই। এখন আসুন, এই জন্য মৃতজনের দেহ প্রাণ মানে তাকে সাহায্য করো, ওই যে তাকে দাফন কাফন সহ অন্যান্য কাজে সহযোগিতা করো, এটা রূপক। আরেকটা শব্দ হচ্ছে বাবা হজে গেলেন, অথবা তারা বাবা তীর্থে গেলেন। এই কাজগুলো ধর্মীয় কাজ। ধর্মীয় কাজ মানে সম্প্রদান। বেলা যে পড়ে এলো জলকে চলো, একজন মহিলা আরেকজন মহিলাকে বলল, বেলা যে পড়ে এলো জলকে চলো, মানে জল আনতে চলো। কোন জল? গঙ্গার জল। হিন্দু ধর্মের একটা নিয়ম হচ্ছে, কেউ যদি ঘুম থেকে ওঠে ঘরে গঙ্গার জল ছিটায়, তাহলে তার ঘর পবিত্র হয়। এই নিয়ম অনুযায়ী সে গঙ্গার জল ছিটাবে। গঙ্গার জল আনতে গিয়েছে, তার মানে ধর্মীয় কাজে গিয়েছে, তাই সম্প্রদান করো। যত ধর্মীয় কাজ করা বোঝাবে সবকিছুতেই সবগুলো হচ্ছে সম্প্রদান কারক। অপাদান কারকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সংজ্ঞাটা একবার পড়ুন। যে যে কারকে কারকে ক্রিয়ার ক্রিয়ার উৎস দিয়ে উৎস উৎস নির্দেশ। নির্দেশ করা। উৎস মানে শুরু। বলুন, উৎস মানে কি? শুরু। শুরু। কয়েকটা শব্দ বলছে এখানে, কি কি দেখুন। যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, চলিত, ভীত। এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, অপাদান এই কারক। শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, সেই বাক্যের উৎসটাই অপাদান কারক। কোনো বাক্যে যদি থাকে, সেই বাক্যের উৎসটাই হচ্ছে কি কারক? অপাদান কারক। কোনো বাক্যের মধ্যে যদি এটা থাকে, তাহলে সেই বাক্যের উৎসটাই হচ্ছে কোন কারক? অপাদান কারক। ওই বাক্যের উৎসটাই হচ্ছে কোন কারক? অপাদান কারক। যদি কোনো বাক্যের মধ্যে এটা থাকে, তাহলে ওই বাক্যের উৎসটাই হচ্ছে কি কারক? অপাদান কারক হবে। এইবার আসুন, নিজেরা চেষ্টা করুন। উৎস বা শুরু। গাছ থেকে পাতা পড়ে, পাতা পড়ার উৎস কি? গাছ। মেঘ থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার উৎস মেঘ, পড়ে যায় মানে বিচ্যুত হয়। গৃহীত মানে পাওয়া যায়। শুক্তি থেকে মুক্তা মিলে, মুক্তা মানে ঝিনুক, ঝিনুক থেকে মুক্তা মিলে, তাহলে মুক্তা পাওয়ার উৎস শুক্তি। দুধে দই হয়, দই হওয়ার উৎস দুধ। দুধ। জমি থেকে ফসল পাই, ফসল পাওয়ার উৎস জমি। খেজুরের রসে গুড় হয়, গুড় হওয়ার উৎস খেজুরের রস। টাকায় টাকা হয়, টাকা হওয়ার উৎস টাকা। এটার নাম হচ্ছে জাত। জাত মানে উৎপাদন করতে হবে, এমনি এমনি পাওয়া যাবে না, আপনাকে উৎপাদন করে বের করতে হবে, সেটার নাম হচ্ছে জাত। এখন ঘরে একটা 1000 টাকার নোট রাখছেন, এই কয়েকদিন পরে ওটুই কি 2000 টাকা হয়ে যাবে? না না, স্যার, হবে না। একটা 1 খণ্ড জমি কিনছেন, 6 মাস পরে জমিকে আপনি ফসল না লাগাইলে এমনি ফসল দিবে? না না স্যার। দেবে না। তাহলে এখন আসুন, তাহলে এটা উৎপাদন করতে হবে, এটাকে বলে জাত, উৎস বোঝাবে। দেখুন, একটু আগে বলছিলাম আমি কারো কাছে চাচা, কারো কাছে মামা। টাকায় টাকা হয় না বলে যদি বলি টাকায় টাকা আনে, টাকা আনার কাজ কে করে? টাকা। টাকা। টাকা, এটা হচ্ছে কর্তৃকারক। কি আনে? টাকা, এটা হচ্ছে কর্মকারক। এই টাকা কর্মকারক। এখন যদি বলি টাকায় কেনা হয়, কোনো কিছু হওয়ার মাধ্যম কি? বলুন। টাকা। টাকা, এটা হচ্ছে করণ কারক।
টাকা করণ কারক, অপাদান কারক, কর্তৃকারক, কর্মকারক। দেখছেন কতগুলো হয়েছে? এটা বোঝার চেষ্টা করবেন আসলে টাকা শব্দটা কখন কোথায় কিভাবে কাজ করে, এটা বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। এটা বোঝার চেষ্টা সবাই করবেন, বুঝছেন? এটা আরেকবার বলে দেন। একটা শব্দ দ্বারা টাকায় কিনা হয় কোনো কিছু হওয়ার মাধ্যম টাকা, তাই করণ কারক। দেখুন লেখা আছে টাকায় টাকা আনে, টাকা আনার কাজ কে করে? টাকা। টাকা, তাই এটা হচ্ছে কর্তৃকারক। টাকায় টাকা হয়, টাকা হওয়ার উৎস কি? টাকা। টাকা। টাকায় টাকা হয়, টাকা হওয়ার উৎস হচ্ছে টাকা। বুঝছেন? জি স্যার। জি। তারপরে আসুন, কোনো কিছু হওয়ার মাধ্যমে যেহেতু টাকা, তাই এটার নাম হচ্ছে করণ কারক। পাপে বিরত হও, বিরত হওয়ার উৎস কি? পাপ। পাপ। পাপে বিরত হও, পাপ। দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, পঙ্গপাল চলে যাওয়ার উৎস কি? দেশ। বিপদে মুড়ে রক্ষা করো, রক্ষা করার উৎস বিপদ। উৎসটা খুঁজে বের করবেন, আর উৎসটা সংজ্ঞায় লেখা আছে। সোমবার থেকে পরীক্ষা শুরু, যদি আরম্ভ বুঝাই তাহলে অপাদান। যদি আমি বলতাম সোমবারে আমি ঢাকায় থাকি, তাহলে সোমবার কোন কারক? অধিকরণ। অধিকরণ। সোমবার একটা সময়, সোমবারে আমি ঢাকায় থাকি, সোমবার একটা সময়, এটা অধিকরণ কারক। সোমবার থেকে পরীক্ষা শুরু, এটা অপাদান কারক। সোমবার থেকে পরীক্ষা শুরু, এটা অপাদান কারক। সোমবার থেকে পরীক্ষা শুরু, অপাদান কারক। সোমবার থেকে পরীক্ষা শুরু, অপাদান কারক। সোমবারে আমি ঢাকায় থাকি, অধিকরণ কারক, কারণ একটা সময় বোঝাচ্ছে আর একটা উৎস বা শুরু বোঝাচ্ছে। শনিবার থেকে পরীক্ষা শুরু, শনিবার অপাদান কারক। আর শনিবারে পরীক্ষা হয়, হয় শনিবার একটা সময়, সময় বোঝালে অধিকরণ। মানুষটা আমি, এখন শিক্ষক, 2 মিনিট পরে ড্রাইভার, কারণ এখন শিক্ষকতার কাজ করছি, 2 মিনিট পরে ড্রাইভিং করছি। তাহলে বিষয়টা এরকমই। বাঘকে ভয় পাই, ভয় থাকলে অপাদান। ভয় পাওয়ার উৎস কি? বাঘ। বাবাকে ভয় পাই, ভয় পাওয়ার উৎস কি? বাবা। বাবা। সাপকে ভয় পাই, ভয় পাওয়ার উৎস কি? সাপ। ভূতকে ভয় পাই, ভয় পাওয়ার উৎস কি? ভূত। ভূত। উৎস থাকলে অপাদান। গাড়ি স্টেশন ছাড়ে, গাড়ি ছাড়ার উৎস কি? স্টেশন। স্টেশন ছাড়ার উৎস স্টেশন। গাড়ি। তাহলে ধরেন এটা স্টেশন একটা ছাড়া স্টেশন, এটা একটা গাড়ি, গাড়ি স্টেশন ছাড়লো, স্টেশনের ভিতর থেকে শুরু হলো না? জি স্যার। অপাদান। এখন যদি বলতাম গাড়ি স্টেশনে পৌঁছে, তাহলে অধিকরণ কারক। খুব ভালো করে বুঝি, অধিকরণ। আমি গতকাল ময়মনসিংহ থেকে ঢাকা এসেছি, ময়মনসিংহ জায়গা, ঢাকাও জায়গা। ময়মনসিংহ থেকে শুরু, সেটা অপাদান। ঢাকায় শেষ, সেটা অধিকরণ। অধিকরণ। আজ ঢাকা থেকে ময়মনসিংহ যাব, শুরুটা ঢাকা, সেটা হচ্ছে অপাদান। শেষটা হচ্ছে ময়মনসিংহ, সেটা অধিকরণ। যদি দুইটাই স্থান বুঝাই, মনে রাখবেন শুরুটা অপাদান কারক, শুধু শুরু, দুটো অপাদান আর শেষটা অধিকরণ। শুরুটা অপাদান কারক। শেষ, গাড়ি স্টেশনে পৌঁছে, গাড়িটা বাইরে ছিল, এই বাইরে থেকে শুরু, এটা অপাদান। পৌঁছে মানে শেষ, তাই অধিকরণ। লোকমুখে খবর পেলাম, খবর পাওয়ার উৎস কি? লোকমুখ, অপাদান। মায়ের মুখে গল্প শুনেছি, গল্প শোনার উৎস মায়ের মুখ, অপাদান। মায়ের মুখ। শ্রুত বুঝাইলে অপাদান। হুজুর থেকে ওয়াজ শুনেছি, শোনার উৎস হুজুর, অপাদান। পড়ুন, যে স্থানে অথবা যে সময়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে অধিকরণ। সময় বুঝালে কালাধিকরণ, আর স্থান বুঝাইলে আদারাধিকরণ। ভাবাধিকরণ মানে নির্ভরশীল, একটার উপর নির্ভর করে আরেকটা কাজ হবে, তার নাম হচ্ছে ভাবাধিকরণ। কান্নায় সুখ মন্দীভূত হয়। আপনার খুব কষ্ট লাগতেছে, কেউ মারা গেছে শুনে, কিছুক্ষণ কান্না করলে আপনার এই কষ্টটা কিছুটা দূর হবে, মন্দীভূত হয়। কান্নায় সুখ মন্দীভূত হয়, কান্নায় সুখ মন্দীভূত হয় বা দূরীভূত হয়। শেষ, বুঝতে পারছেন? কালাধিকরণ মানে সময় বোঝাবে। কেমন সময় বোঝাবে? দেখুন, সকালে এসো, সকাল সময়, বসন্তে ফুল ফোটে একটা সময়, এরপরে শৈশবে ঘোরাফেরা করতাম একটা সময়, শীতে কুয়াশা পড়ে একটা সময়। যে কোনো শব্দ দ্বারা সময় বুঝাইলেই সময় বুঝালে অপাদান, কালাধিকরণ। সরি অধিকরণ, কালাধিকরণ। আর স্থান বুঝাইলে আদারাধিকরণ। পুকুর একটা জায়গা, রাস্তা একটা জায়গা। আদারাধিকরণ কারক 3 প্রকার, সবাই মনে মনে একবার পড়ুন। আধারাধিকরণ কারক 3 প্রকার, সবাই মনে মনে একবার করে পড়ুন।
একটা জায়গা বুঝাইলে তাহলে সেটাকে বলে, যদি কোনো একটা শব্দ ধরো বিরাট জায়গার একটা জায়গা বোঝালে তাকে বলে ঐকদেশিক। যেমন আপনি রুমে আছেন, আপনি কি আপনার পুরো রুম জুড়ে আছেন না একটা অংশে আছেন? একটা অংশে আছে। আপনি কি এরকম আছেন, আপনার নাকটা দেয়ালে, সামনের দেয়ালে, পিঠটা পিছনের দেয়ালে, ডান হাত ডান পাশের দেয়াল, বাম হাত বাম পাশের দেয়াল। আপনি কি রুমে আপনি থাকেন? থাকেন না। না আমরা কি করি, একটা জায়গায় থাকি। তাহলে এটার নাম হচ্ছে কি, ঐকদেশিক। আপনার রুমে আলো আছে, রুমে আলো কি একটু আপনি যেরকম যে জায়গায় আছেন এরকম নাকি পুরো অংশ জুড়ে আছে? পুরো অংশ। তাহলে এটার নাম হচ্ছে অভিব্যাপক। একটা জায়গায় থাকলে ঐকদেশিক, আর পুরো অংশ জুড়ে থাকলে তার নাম হচ্ছে কি, অভিব্যাপক। বুঝতে পারছেন? একটা জায়গায় থাকলে ঐকদেশিক, আর পুরো অংশ জুড়ে থাকলে অভিব্যাপক। তিলে তেল আছে, তেলটা তেলের পুরো অংশ আছে। আকাশে মেঘ আছে একটা জায়গায়, পুকুরে মাছ আছে একটা জায়গায়। আর যদি বলি পুকুরে পানি আছে তাহলে পুরো জায়গায়, ঘরে আলো আছে পুরো জায়গায়, অভিব্যাপক। আবার যে কোনো বিষয়কে প্রাধান্য দিলে বৈষয়িক অধিকরণ কারক। রাজনীতিতে ভালো, পড়ালেখায় ভালো, বাংলায় ভালো, ইংরেজিতে ভালো, যে কোনো একটা বিষয়কে প্রাধান্য দিলে তার নাম বৈষয়িক অধিকরণ কারক। এবার আসুন আমরা একটু প্র্যাকটিস করব বিগত বছর। বাক্য সংকোচন অনেকের মধ্যে এক অন্যতম। নূপুরের ধ্বনি, মেয়েরা বলুন, নূপুরের ধ্বনিকে এক কথায় কি বলে? নিকন। শুনছেন আসলে কখনো নিক্কণ শব্দ হয় নূপুরে? নূপুরের ধ্বনি যে নিক্কণ, এটা কি শুনেছেন? না কেন? ঝনঝন। হ্যাঁ, ছেলেরা বলবেন না, মেয়েরা বলবেন। তাহলে যখন নূপুর পড়ছেন তখন কি শব্দ হয় না একটা? ওই শব্দটাই নিক্কণ। ঘোড়ার ডাক হয়নি, কি হয়? রেশা। ঘোড়ার ডাক রেশা। নিক্কণ হয় না তো কি হয়? না। মন দিয়ে চোখ বন্ধ করে কান লাগায় শুনবেন, নিক্কণ হয়। হ্যাঁ, নিক্কণ না হলে কেমনে বলছে? এটা হচ্ছে বাক্য সংকোচন। বাগধারা, দুই ভাইয়ের মধ্যে দা কুমড়ার সম্পর্ক। দা কুমড়া মানে ভীষণ শত্রুতা। আবার বললাম অহিনকুল, ভীষণ শত্রুতা। শরতের শিশির, সুসময়ের বন্দুক, হ্যাঁ, বসন্তের কুকিল। এগুলো হচ্ছে দ্বারা একটা বিশিষ্ট অর্থ বুঝে, এটা হচ্ছে বাগধারা। এটা আপনারা মুখস্থ করবেন আপনাদের লেকচার শিট অথবা যে কোনো একটা গাইড থেকে, এক্স কোয়েশ্চন গুলো। এবার আসুন বিভক্তিযুক্ত শব্দ কোনটি? বিভক্তি মানে মূল শব্দের অতিরিক্ত যেটা বসে। 46 BCS এর প্রশ্ন, বলুন বিভক্তিযুক্ত শব্দ কোনটি? বলুন। সরোবরে। সরোবরে কেন? এটা বাদ দিলেও সরোবর শব্দটা থাকে, মূল শব্দটা সরোবর, এরপরে অতিরিক্ত যুক্ত হয়েছে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। সরোবর যোগ সমান সমান সরোবরে। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্ককে কি বলে? কারক বলে। এটা উত্তরটা ভুল আছে, কারক হবে 2 নম্বর। ছাদ থেকে পানি পড়ে, পানি পড়ার উৎস ছাদ, অপাদান কারক। আর যদি বলতাম ছাদে পানি পড়ে তাহলে অধিকরণ। ছাদ একটা জায়গা, এখানে শেষ হয়। অহংকার পতনের মূল, অহংকারের মাধ্যমে পতন হয়, করণ কারক। শূন্য। আয়োজন পদ্মপাতার নীর, পদ্মপাতা একটা জায়গা, পদ্মপাতার মধ্যে পানি পড়লে পানি কি থাকে নাকি থাকে না? যে পদ্মপাতা বাদ দিলাম, কচু পাতায় পানি দেখছেন? থাকে না। কচু পাতায় পানি এমনি কি থাকে নাকি থাকে না? থাকে না। এটাই বলছে আয়ু মানে আমার জীবনের ভায়াত যেন পদ্মপাতার নীর। এখন আপনি কি নিশ্চিত হয়ে বলতে পারবেন আমি 100 বছর বাঁচবো? না। আমি আরো 5 মিনিট বাঁচবো, এটা নিশ্চয়তা কি আমি দিতে পারবো? না স্যার। কেউ আছেন দিতে পারবেন না? আমি বাঁচবোই বাঁচবো। আশা নিয়ে থাকে কিন্তু গ্যারান্টি নেই। এটার জন্য বলছে আয়ু যেন পদ্মপাতার নীর, আয়ু যেন পদ্মপাতার নীর। তার মানে এখানে কি বোঝানো হয়েছে? একটা জায়গা পদ্মপাতা, তাই এটাকে হচ্ছে কি অধিকরণ কারক। একটা জায়গা বোঝাচ্ছে, তাই সেটাকে কি বলে? অধিকরণ কারক বলে। এরপরে আসুন পলাতক দাসে দাও স্বাধীনতা। স্বাধীনতা দিয়েছেন মানে কি জানেন? দাস মানে কিনে আনছিলেন, তারা মুক্ত করে দিলেন, ধর্মীয় কাজ। দাসকে মুক্ত করা ধর্মীয় কাজ। দেখুন একটা সময় আমাদের সমাজে মানুষ বিক্রি হতো, দাস প্রথা। মানুষ বিক্রি হতো। স্যার বাক্য সংকোচন গুলো যদি দাগিয়ে দিতেন? জি না, অসম্ভব। বাক্য সংকোচন আমার দ্বারা দাগিয়ে দেওয়া সম্ভব না। কমেন্টে লিখছেন কে? উম্মে হাবিবা। এক্স কোয়েশ্চন গুলো ভালো করে পড়বেন, এটা হচ্ছে আমার মানে সাজেশন। তখন মানুষ আমারে ধরেন রাস্তাঘাটে ধরে নিয়ে বিক্রি করে দিল, তখন আমার কেমন লাগবে? আপনি স্বাভাবিকভাবে হাঁটতেছেন, আপনাকে কেউ একজন কিডন্যাপ করে ধরে নিয়ে বিক্রি করে দিল, আপনার জীবনের কোনো স্বাধীনতা নাই। আপনাকে যে বেটা কিনে নিচ্ছে সেই বেটা সারাদিন ভালো ভালো খাবে, আপনারাই খাওয়াবে না।
ভালো কাপড় পরবে, আপনাকে পড়াবে না, আপনাকে দিয়ে যা ইচ্ছা তাই গরু ছাগলের মতো ব্যবহার করবে, সারাদিন কাজ করাবে, খাবার দিবেন। এরকম একটা সময় ছিল, এখন এটা নেই। তার মানে পলাতক দাসে দাও স্বাধীনতা মানে হচ্ছে দাসকে স্বাধীন করে দাও, ধর্মীয় কাজ সম্পাদন করা। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সম্পাদন কারক। সম্প্রদান। এখন আসুন, আপনার কাজ হচ্ছে এই অংশগুলো থেকে